তুবা আঁতকে উঠল, সহস্তে চেপে ধরল কৌশিকের মুখ। ছলো ছলো চোখ জোড়া কৌশিকের কাতর চোখে নিবদ্ধ করে বলল, আমি ইচ্ছে করে এখানে আসিনি। তাহলে? মা জোর করে এখানে পাঠিয়ে দিয়েছেন, নানুবাড়ি থেকে বিয়ে দিয়ে দেবে বলেছে। আমি অনেক বুঝিয়েছি, কিন্তু শোনেনি আমার কথা। তো একবার আমার কাছে আসতি, আমাকে বলতি, আমি সব কিছু সামলে নিতাম। এভাবে আমার চোখের আড়াল কেন হলি জান? যদি দম আটকে মরে যেতাম, তুই ছাড়া তো আমার বাঁচার উপায় নেই। কথাগুলো বলতে বলতে আচমকা তুবার গালের দিকে নজর পড়ল কৌশিকের। ফর্সা গালে 4 আঙ্গুলের দাগ স্পষ্ট ফুটে উঠেছে। সময়ের ব্যবধানে লালচে দাগগুলো কালচে রং ধারণ করেছে। দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা থাপ্পড়ের দাগ। তুবাকে কেউ কষে থাপ্পড় মেরেছে। কথাটা কিছুতেই হজম করতে পারল না কৌশিক। দমিয়ে রাখা রাগের আগুন আকস্মিক দাউ দাউ করে জ্বলে উঠল। সবার আগেই মাথায় আসলো রাইমার নাম। তুবাকে ওর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক এখানে এনে আটকে রাখা হয়েছে। তাহলে কি প্রতিশোধ নিতে রাইমাকে থাপ্পড় মেরেছে? কথাগুলো মাথায় আসতেই রাগের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে বসলো কৌশিক। এক টানে দরজা খুলে গটগট পায়ে ঘরের বাইরে বেরিয়ে গেল। বসার ঘরে তখনও রাইমা এবং ওর বাবা মা ছিল। সবাইকে উপেক্ষা করে কৌশিক সোজা গিয়ে রাইমার সামনে দাঁড়ালো। কেউ কিছু বুঝে ওঠার আগেই বিকট শব্দে শক্ত হাতে থাপ্পড় পড়ল রাইমার গালে। আচমকা জোরে সোরে থাপ্পড় খেয়ে টাল মাটাল হয়ে নিচে পড়ে গেল রাইমা। কৌশিকের ক্রোধ আজ সীমা ছাড়িয়ে গেছে। অত্যাধিক রাগে চোখ দুটো জ্বলে উঠেছে। কৌশিক পাগলের মতো এদিক সেদিক তাকিয়ে কিছু খুঁজলো। খাওয়ার টেবিলে ফল কাটার ছুরি দেখে তড়িৎ গতিতে ছুরিটা হাতে তুলে নিল। ভয়ানক সুরে গর্জন তুলে বলল, ইউ ব্লাডি বিচ! তোর সাহস কি করে হলো আমার কলিজায় হাত দেয়ার? রাইমা ঘাবড়ে গেল। আতঙ্কিত কণ্ঠে বলল, কি করেছি আমি? আমি কিছু করিনি। বোকা ভাবিস আমাকে? আমি কিছু বুঝি না? আমার সংসারে তুই শুরু থেকে অশান্তি করছিস। ব্যাস, অনেক হয়েছে। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোকে মেরে যদি আমাকে জেলে যেতে হয়, আমি তাতেও রাজি। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলেই রাইমাকে আক্রমণ করতে উদ্যত হলো কৌশিক। সঙ্গে সঙ্গে তুবা খপ করে ধরে নিল ছুরিটা। শান্ত পরিবেশটা মুহূর্তেই অশান্ত রূপ ধারণ করলো। এদিকে নিজের একমাত্র মেয়ের ওপর একের পর এক হামলায় দিশেহারা হয়ে পড়লেন রায়হান সাহেব। কৌশিকের ভয়ানক তর্জন গর্জন শুনে এগোনোর আর সাহস পাচ্ছে না কেউ। কোনো উপায় না পেয়ে তাড়াহুড়ো করে ফোন লাগালেন জামাল সাহেবের নাম্বারে। একবার মাত্র রিং বেজেছে। ঠিক সেই মুহূর্তে আফিয়া বেগম 2 হাতে কান চেপে ধরে চিৎকার করে উঠলেন। আকস্মিক তার চিৎকারে চমকে উঠল উপস্থিত সবাই। কৌশিক এতক্ষণে খেয়াল করলো তুবা ছুরিটার অগ্রভাগ ডান হাতে চেপে ধরেছে, যার দরুন হাতের তালুর দিকটা কেটে চুইয়ে চুইয়ে রক্ত ঝরছে। হঠাৎ হাত থেকে গল গড়িয়ে তলর রক্ত পড়তে দেখে ভরকে গেল তুবা। চোখ দুটো বড় বড় হয়ে গেল, মস্তিষ্ক ফাঁকা হয়ে এলো। থরথরিয়ে পুরো শরীর কেঁপে উঠল। চোখের সামনে অনামিশার ঘোর কালো আধারে নামলো। মুহূর্তেই চোখ দুটো মুদে এলো, চেতনা হারিয়ে দেহের ভার ছেড়ে দিল শূন্যে। সঙ্গে সঙ্গে প্রশস্ত 2 হাতে তুবাকে আগলে নিল কৌশিক। তুবার জ্ঞানহীন নিথর দেহখানা পড়ে রইল পেশিবহুল 2 হাতে। ফোলা ফোলা মুখটা এবার রক্তশূন্য দেখাচ্ছে। তুবার জ্ঞানহীন মুখের দিকে তাকিয়ে চমকে উঠল কৌশিক। বুকের ভেতরটা আচমকাই মুচড়ে উঠল। ভয়ে হৃৎপিণ্ড কেঁপে উঠল। কৌশিক সঙ্গে সঙ্গে হাতের ছুরিটা ছুঁড়ে ফেলে দিল দূরে। এক হাতে তুবাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে অন্য হাতে আলতো করে তুবার গাল চেপে ধরলো। মৃদু ধাক্কা দিয়ে বিচলিত কণ্ঠে ডাকলো, জান, এই জান, কি হলো তোর? চোখ খোল। কথা বলছিস না কেন? তুবা আমার ভয় করছে। একবার আমার দিকে তাকা প্লিজ। তুবা তাকালো না, কোনো জবাবও দিল না। ঝড় বস্তুর ন্যায় নেতিয়ে পড়লো প্রশস্ত বাহুতে। কৌশিক এই পর্যায়ে দিশেহারা হয়ে পড়ল। বুকের ভেতর কিছু একটা সজোরে কামড়ে ধরলো যেন। প্রিয় মানুষের জ্ঞানহীন দেহ ছেলেটাকে পাগল প্রায় বানিয়ে ছাড়লো। হারানোর ভয়টা আরো একবার কৌশিকের বুকে তীরের ফলার মতো বিঁধল। কি করবে না করবে ভাবতে ভাবতে তুবাকে পাজা কোলে তুলে এলোমেলো পায়ে ছুট লাগালো হসপিটালের পথে। সময়টা তখন সবে ভোররাত। চারিদিকে আবছা আলো আধারির দুর্দান্ত লড়াই। রাতের অন্ধকারকে পরাজিত করে সবে মাত্র ভোরের আলো ফুটতে শুরু করেছে। তবে সময়টা ভোর রাত হলেও হসপিটালের চারিদিক উজ্জ্বল আলোয় আলোকিত। আনাচে কানাচে কৃত্রিম লাইটের ধরুন দিন রাতের পার্থক্য বোঝা যায়।
হসপিটালের ছোট্ট একটা বেডে নিস্তেজ হয়ে শুয়ে আছে তুবা। এখনো জ্ঞান ফেরেনি মেয়েটার। ওর পাশেই ছোট্ট একটা টুল টেনে বসে আছে কৌশিক। তুবার ব্যান্ডেজে মোড়ানো হতো হাতটা শক্ত করে চেপে ধরে কাতর নয়নে তাকিয়ে আছে জ্ঞানহীন মুখের দিকে। চঞ্চল মেয়েটার এমন চুপ হয়ে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছে না কৌশিক। অপরাধ বোধে বুক কামড়ে ধরছে, হাঁসফাঁস লাগছে ভেতরে। কৌশিক কাপা কাপা হাতটা আলতো করে তুবার মাথায় রাখলো। মাথাটা সামান্য ঝুঁকিয়ে ফিসফিস করে ডাকলো, এই জান, উঠবি না? এত লম্বা সময় ধরে কেউ ঘুমায়? তুই জানিস না তোর কথা আমি সবচেয়ে বেশি পছন্দ করি? তুই চঞ্চল পায়ে ছুটে বেড়াবি, পাখির মতো কিচির মিচির করবি, আমাকে জ্বালিয়ে পুড়িয়ে অস্থির করে দিবি, মুখ ফুলিয়ে অভিমান জাহির করবি, শক্ত করে জড়িয়ে ধরবি, তবেই না আমি শান্তি পাবো। তুই তো শান্তির পরিবর্তে আমাকে অশান্তি বেশি দিচ্ছিস। কি চাইছিস? আমি দম আটকে মরে যাই? খুশি হবি তখন? কাতর স্বরে বড়ই আশা নিয়ে প্রশ্ন করলো কৌশিক। তবে তাকে নিরাশ করে দিয়ে তুবা চুপটি করে পড়ে রইল সেভাবেই। ঠিক সেই মুহূর্তে সেখানে উপস্থিত হলো মৌমিতা আর রাতুল। পরপর পরিবারের সবাই উপস্থিত হলো। খবর পাওয়া মাত্রই সবাই হন্তদন্ত হয়ে ছুটে চলে এসেছে। রাতুল ছুতরা গেল ডাক্তারের চেম্বারে। তুবার বিষয়ে সে নিজে ডাক্তারের সাথে আলোচনা করবে। অপরদিকে পরিবারের বাকি সদস্য জড়ো হলো তুবার চারিদিকে। কৌশিককে তুবার হাত ধরে বসে থাকতে দেখে খেকিয়ে উঠলেন জামাল সাহেব। এই ছেলে, তুমি ওর হাত ধরছো কেন? হাত ছাড়ো ওর, অসভ্য কোথাকার। সম্ভব নয় বাবা। বিপরীতে অকপটে জবাব দিল কৌশিক। তুবার হাতটা তো ছাড়লই না, উল্টো আরো একটু শক্ত করে চেপে ধরলো। জামাল সাহেবের রাগ বাড়লো। একই তো ছেলে পরিবারের সবার থেকে লুকিয়ে বিয়ে নামক সাংঘাতিক কাজটা করে বসে আছে, তার উপর এতগুলো মানুষের সামনে হাত ধরে বসে থাকা ভালো দেখায় কি? তাওহিদ সাহেব আর ময়না বেগম কি ভাববেন? রাগে হিস হিস করতে করতে কিছু বলতে গিয়েও থেমে গেলেন তিনি। কারণ এই মুহূর্তে কক্ষে প্রবেশ করলেন ডাক্তার। তিনি রাতুলের সাথে কথা বলতে বলতে এসেছেন। দুজনার প্রফেশন একই হওয়ায় রাতুলের সাথে ডাক্তারের আগে থেকেই চেনা জানা আছে হয়তো। তিনি তুবাকে একবার চেক করে রাতুলের হাতে দায়িত্ব তুলে দিয়ে চলে গেলেন। সকলের উৎসুক চাহনি তখন রাতুলের দিকে স্থির। বিষয়টা বুঝতে পেরে ছোট্ট করে দম নিল রাতুল। মুচকি হেসে বলল, আরে রিল্যাক্স, সবার চোখে মুখে এমন হাল কেন? তোমার মেবি ব্লাড ফোবিয়া আছে, তাই রক্ত দেখে অজ্ঞান হয়ে গেছে আবার। রাতুলের সান্ত্বনার বাণী শুনে লম্বা করে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো সকলে। তবে পরপরই পুরো পরিবারের নিঃশ্বাস একসাথে আটকে গেল। কথার মাঝে একটু দম নিয়ে রাতুল ফের বলে উঠল, আর তোমার প্রেগনেন্ট। ব্যাস, পরিবারের মাথা হ্যাং করে দিতে এই একটা বাক্যই যথেষ্ট ছিল। একসাথে সবার মাথায় বড় সড়ো একটা বাজ পড়লো যেন। পুরো পরিবারের হতবম্ব নজর একসাথে পড়লো কৌশিকের ওপরে। কৌশিক ভরকে গেল। থতমত খেয়ে এক পলক তাকালো সবার দিকে। নজর ঘুরাতে এগিয়ে নিজের বাবার সাথে দৃষ্টি মিলতেই অস্বস্তিতে চোখ সরিয়ে নিল। কৌশিক নিজেও চিন্তিত। ব্যাপারটা কি হলো? সে তো যথেষ্ট সতর্ক ছিল। তাহলে এই ঘটনা ঘটলো কিভাবে? এমন আউলা ঝাউলা চিন্তার চূড়ান্ত পর্যায়ে যেতেই জামাল সাহেব গর্জে উঠলেন। ছেলের দিকে তর্জনী তাক করে শাসিয়ে বললেন, অসভ্য বেয়াদব ইতর, তোমার সাহস কি করে হলো এমন একটা ঘটনার? আমারই নাকের ডগা দিয়ে আমারই মান সম্মান ধুলে মিশিয়ে দিলে তুমি। ভদ্রলোক আর কিছু বলতে পারলে না। রাতুল তাকে থামিয়ে দিয়ে বলল, বাবা, হসপিটালে চেঁচামেচি করা নিষেধ, আমরা না হয় বাড়ি গিয়ে কথা বলি। রাতুলের এই কথার প্রেক্ষিতে জামাল সাহেব আর কথা বাড়ানোর সুযোগ পেলেন না। ভদ্রলোক লজ্জায় মাথা নিচু করে তৎক্ষণাৎ জায়গা থেকে প্রস্থান নিলেন। একে একে সবাই তার পুছে নিল। রাতুল ডাক্তারের সাথে কথা বলে তুবাকে বাড়িতে নিয়ে যাওয়ার অনুমতি নিয়েছে। একে একে সবাই চলে যেতেই তুবাকে সন্তর্পণে কোলে তুলে নিল কৌশিক। ছোট্ট করে দম নিয়ে বাড়ির পথে পা বাড়ালো। আজ বাড়িতে পাক্কা একটা ঝড় হবে। ভোরের লগ্ন পেরিয়ে এখন ধরণী জুড়ে আরো ছড়িয়ে পড়েছে। সময়টা এখন সকাল 6টার কাছাকাছি। খুব বেশি বেলা হয়নি, আবার ভোরও নয়। তুবাকে নিয়ে সবাই বাড়ি ফিরেছে কিছুক্ষণ আগে। মেয়েটা এখনো ঘুমিয়ে আছে বিধায় কৌশিক ওকে ঘরে শুইয়ে দিয়ে এসেছে। পাহারাদার হিসাবে রেখেছে রিয়াকে, যাতে তুবা জেগে উঠলেও নিচে না আসতে পারে। পরিবারের সকল প্রশ্নের সম্মুখীন কৌশিক একা হবে। সব ঝড়ঝাপটা সে একা সামাল দেবে। তুবার গায়ে আসন্ন ঝড়ের বাতাসটাও লাগতে না দেওয়ার সর্বোচ্চ প্রচেষ্টা ছেলেটার।
তুবার নিরাপত্তা নিশ্চিত করে নিচে নামতে শুরু হয়ে গেল জামাল সাহেবের রাগ ঝাড়া। এতক্ষণ ধরে ভদ্রলোক রাগে ফুঁসছিলেন। আপন ছেলের দ্বারা এত বড় সাংঘাতিক কাজ তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। ছোট ভাইটার সামনে মুখ দেখানোর জো রাখেননি ছেলেটা। রাগে ফুঁসতে ফুঁসতে তিনি আকস্মিক গর্জে উঠলেন। এই ছেলে, এই তুমি এত বড় কাণ্ড ঘটালে কোন সাহসে? সাহসটা তোমাদের মেয়েই দিয়েছে। বাবার প্রশ্নের বিপরীতে অকপটে জবাব দিল কৌশিক। জামাল সাহেবের রাগ এবার মাত্রা ছাড়ালো। তিনি ধপ করে বসা থেকে উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বললেন, অন্যায় করে আবার মুখে মুখে তর্ক করছো? এই শিক্ষা তোমাকে দিয়েছে আমি? আমি কোনো অন্যায় করিনি বাবা। তো কি এমন মহান কাজ করেছ? পরিবারের মুখে চুনকালি মেখে চুরি করে নিজের বোনকে বিয়ে করে নিয়েছো। চাচাতো বোন বাবা, ভুলভাল তথ্য ছড়াবে না। ছেলেটার বেহায়াপনা দেখে আশ্চর্য হলেন জামাল সাহেব। ছেলেটা তার ছোট থেকেই বেপরোয়া, একরোখা জেদি, কিন্তু বেয়াদব তো কোনো কারে ছিল না। তিনি আশ্চর্য ভঙ্গিতে বললেন, বাহ, এখন বেয়াদবি করতে শিখে গেছো? আমার সন্তানে তো বেয়াদব হলো কি করে? এটা কি সত্যি আমার ছেলে? তোমার ছেলে হিসেবেই তো জানি, বাকিটা মা ভালো বলতে পারে। তর্ক বিতর্কের এই পর্যায়ে নিজের দিকের তীরটা ঠাস করে মায়ের দিকে ঘুরিয়ে দিল কৌশিক। আচমকা স্বামী সন্তানের দৃষ্টি নিজের দিকে পড়তেই ভরকে গেলেন কনক চাপা বেগম। জামাল সাহেব এক পলক নিজের স্ত্রীর দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিলেন। চোয়াল জোড়া শক্ত করে কাট কাট কণ্ঠে জবাব দিলেন, এই বিয়ে আমি মানি না, কিছুতেই মানব না। পরিবারের অগোচরে বিয়ে কোনো সমাজেও স্বীকৃত দেবে না। এই বিয়েতে আমার মত নেই। তাছাড়া তোমার বাবা মেয়েরও মত নেই। তোমার মানা না মানে কি আদৌ কিছু হবে বাবা? অবশ্যই হবে। আচ্ছা, কি হবে শুনি? ডিভোর্স করাবো আমি তোমাদের। তোমার জন্য আমি ভালো একটা ছেলে পছন্দ করে রেখেছি। তোমার থেকে পিছু ছাড়িয়ে আমি সেখানে তোমার বিয়ে দেব। আচমকা কৌশিকের রাগের পরও তরতর করে বিপদসীমা ছাড়িয়ে গেল। দুবার থেকে কৌশিকের বিচ্ছেদ কথাটা মস্তিষ্কে গিয়ে সজোরে আঘাত করলো যেন। চোখের আনাচে কানাচে লালচে ভাব ছড়িয়ে পড়ল। অত্যাধিক রাগে কৌশিক গর্জে উঠে বলল, চেষ্টা করেই দেখো, যে ছেলে আমার কলিজার দিকে হাত বাড়ানোর কথা চিন্তাও করবে, আই সোয়ার তাকে জানে মেরে ফেলবো। আচমকা ছেলের এমন রূপ পরিবর্তন দেখে থমকে গেলেন জামাল সাহেব। নিজের ছেলেকে বরাবরই বেপরোয়া আচরণ করতে তিনি দেখেছেন, কিন্তু এতটা উন্মাদের মতো আচরণ করতে আজকেই প্রথম দেখছেন। কৌশিকের জীবনে তুবার ভূমিকা ঠিক কি, সেটা ওর প্রতিটি গর্জন, প্রতিটি চাহনি বিনা দ্বিধায় বলে দিচ্ছে। ছেলের এমন পাগলপ্রায় অবস্থা দেখে কথা বলার ভাষা হারিয়ে ফেললেন জামাল সাহেব। পাশ থেকে মৌমিতা নিজের বাবার কাঁধে হাত রেখে বলল, জেদ ছাড়ো না বাবা, আর রেগে থেকে কি লাভ? যা হওয়ার তো তা হয়ে গেছে। মানলাম ওরা পরিবারকে না জানিয়ে একা একা সিদ্ধান্ত নিয়ে ভুল করেছে, তাই বলে কি ওরা ক্ষমা পাবে না? কিসের ক্ষমা? তোমার ভাই তো আর অবুঝ নয়, যথেষ্ট বুঝবান একটা ছেলে। ও জানে শুনে এই নিষিদ্ধ সম্পর্কে জড়িয়েছে। আমার পরিবারের আপনজনের মধ্যে সম্পর্ক করা নিষেধ, ও সেটা জেনেও এই নিষিদ্ধ পণ্যে নিজেকে জড়িয়েছে। সাথে আমার ভালা মেয়েটাকে ফাঁসিয়েছে। আমি নিশ্চিন্ত এই অসভ্য ছেলেটা উল্টোপাল্টা বুঝ দিয়ে আমার মেয়েটার মাথা নষ্ট করেছে। কৌশিকের বিদ্রোহী মন এই পর্যায়ে তেজি সুরে বিরোধিতা করতে চাইল। চিৎকার করে পড়তে ইচ্ছে হলো, তুমি ভুল বাবা, আমি তোমার মেয়েকে ফাঁসাইনি, বরং তোমার ওই ভোলা ভালা মেয়েটাই আমাকে ফাঁসিয়েছে। সব সময় আগে পিছে ঘুর ঘুর করে আমার কিশোর মনে প্রেমের ফুল ফুটিয়েছে, প্রেমের বুলি আউড়ে আমার মাথা নষ্ট করেছে, সবশেষে একটা প্রাণঘাতী চুমু দিয়ে আমার সর্বস্ব লুটে নিয়েছে। আমার আমিকে নিজের প্রেমের খাঁচায় বন্দি করে ফেলেছে, এতটাই শক্তভাবে বন্দি করেছে যে আমি আর সেখান থেকে নিস্তার পাচ্ছি না। এই দেখো, তোমার মেয়ের বিরহে আমি পাগল হয়ে যাচ্ছি, নিজেকেই নিজে হারিয়ে ফেলেছি, মৃত্যু যন্ত্রণাও সানন্দে আলিঙ্গন করছি, শুধুমাত্র ওর মুখে হাসি ফোটানোর নেশায়। দেখতে পাচ্ছ তোমার মেয়ে আমার কি হাল করে দিয়েছে, তবুও তুমি আমাকে দোষারোপ করছো, স্বার্থপর বাবা একটা। কৌশিকের ভেতরের সত্তা মনে মনে চিৎকার করে উঠল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের করলো না। পাছে যদি সব দোষ তুবার ঘাড়ে চলে যায়, সবাই যদি তুবাকে চেপে ধরে, তখন প্রিয় মানুষটাকে এই পুলিশি জেরা থেকে বাঁচাতে চুপচাপ নিজের ঘাড়ে দোষগুণ টেনে নিল কৌশিক। নিজের ভাইয়ের দিকে অসহায় চোখে এক পলক তাকালো মৌমিতা।
এরপর ফের নিজের বাবাকে বোঝানোর ভঙ্গিতে বলল, ক্ষমা করে দাও না বাবা, প্লিজ একবার বাচ্চাটার কথা ভাবো। আমাদের বংশের ভবিষ্যৎ উত্তরসূরি আসতে চলেছে, তোমার নাতি নাতনি আসতে চলেছে বাবা। একবার ভাবো তো, ঠিক কতগুলো বছর পর এই বাড়িতে বাচ্চার পায়ের ছাপ পড়বে। গুটি গুটি পায়ে পুরো বাড়ি জুড়ে দৌড়ে বেড়াবে, আধো আধো বলিতে তোমাকে দাদু বলে ডাকবে। তোমার কি ভালো লাগবে না? ইচ্ছে করেই বাপের দুর্বল জায়গায় হাতটা বসিয়ে দিল মৌমিতা। কারণ সন্তানের চাইতে বেশি নাতি নাতনির প্রতি টান থাকে মানুষের। নাতি নাতনির মুখের দিকে তাকিয়ে দাদা নানারা অনেক বড় বড় ত্যাগ স্বীকার করতেও রাজি হয়ে যান, সেখানে জামাল সাহেব ব্যতিক্রম হবেন কিভাবে? এই যেমন মৌমিতার মুখে নিজের নাতি নাতির বর্ণনা শুনে তার আকাশ সমান রাগের আগুনে ছটপটিয়ে পানি পড়ল যেন। মুহূর্তেই শান্ত নদীর মতো নিশ্চুপ হয়ে গেলেন তিনি। মন দুয়ারে আছড়ে পড়ল কিছু মিষ্টি কল্পনা। তার নাতি অথবা নাতনি আসবে, দাদুর কাঁধে চড়ে পুরো দুনিয়া ঘুরে বেড়াবে। জামাল সাহেব বাইরে থেকে বাড়ি ফিরলে দৌড়ে এসে দাদুর কোলে ঝাঁপিয়ে পড়বে, গলা জড়িয়ে ধরে আদো আদো বুলিতে আবদারে ঝুলি ঘুরে বসবে। রঙহীন বাড়িটা বাহারি রঙে সেজে উঠবে। এটা কি কম আনন্দের? পরপরই তাহিদ সাহেবের মুখটা মনে পড়তেই মনের কোণে উকি দেয়া আনন্দটুকু লুকিয়ে পড়ল কোথাও। তুবা তো ওর বাবা মায়ের একমাত্র মেয়ে। নিজের মেয়েকে নিয়ে ওর বাবা মায়ের নিশ্চয়ই কোনো স্বপ্ন আছে। সেই স্বপ্ন আশায় এক হাত ঢুকিয়ে দিয়েছে তারই ছেলে। ভাবতেই মনটা আবারও বিষিয়ে উঠল ভদ্রলোকের। তিনি আর চোখে একবার নিজের ছোট্ট ভাইয়ের দিকে তাকালেন, অপরাধীর ন্যায় মাথা নিচু করে বললেন, আমার ঘরে আইতো তহিদ, কিছু কথা বলতে চাই তোর সাথে। তাহিদ সাহেব মাথা ঝাঁকালেন। ভদ্রলোককে বেশ স্বাভাবিক লাগছে, বরং জামাল সাহেব বাদে পরিবারের বাকি সব সদস্যই স্বাভাবিক। ছেলের কর্মের জন্য লজ্জায় অতিরিক্ত হাইপার হয়ে আছেন জামাল সাহেব। বড় ভাইয়ের আদেশ মোতাবেক তাহিদ সাহেব পা বাড়ালেন জামাল সাহেবের ঘরের দিকে। ঠিক সেই মুহূর্তে দোতলার বারান্দা থেকে রিয়া চিৎকার করে বলে উঠল, তোমার জ্ঞান ফিরেছে। বাক্যটা কানে আসতেই সবার আগে ছুটে দোতলায় চলে গেল কৌশিক। পুরো পরিবারের সামনে ছেলের এমন নির্লজ্জ মার্কা আচরণ দেখে হতবম্ব হয়ে গেলেন জামাল সাহেব। নিচ থেকেই চেঁচিয়ে উঠলেন, অসভ্য ছেলে, একদম আমার মেয়ের আশেপাশে যাবে না তুমি, এক্ষুনি নিচে নেমে এসো। কৌশিক ধরাই শুনল বাপের হাক ডাক, বরং সবকিছু উপেক্ষা করে ছুটে চলে গেল তুবার ঘরে। বাপের মুখে এক প্রকার চুনকালি মেখেই ঠাস করে দরজা আটকে দিল। লজ্জায় জেদে কান জোড়া গরম হয়ে গেল জামাল সাহেবের। ইচ্ছে তো করছে ছেলেটাকে টেনে নিচে নামিয়ে এনে এ গালে ও গালে তবলা বাজাতে, কিন্তু ইচ্ছেটাকে আর বাস্তবে রূপ দিতে পারলেন না। ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তার উপর এই অসভ্য ছেলেটাও বাপ হতে যাচ্ছে। এখন কি আর ছেলের গায়ে হাত তোলা মানায়? 7-5 ভাবতে ভাবতে তিনি রাগটা দমিয়ে নিলেন। উপস্থিতি সবার উদ্দেশ্যে ভরাট কণ্ঠে বললেন, সবাই দাঁড়িয়ে দেখছোটা কি? হ্যাঁ, যাও সবাই নিজের ঘরে গিয়ে রেডি হয়ে নাও, একটু পর মৌমিতার শ্বশুর বাড়ি যেতে হবে, তো সেখানে খেয়াল আছে এই অসভ্য ছেলের কারণে আমার মেয়ের কোনো অসম্মান না হয়। এটুকু বলেই তিনি থামলেন। মমিতার দিকে তাকিয়ে নরম কণ্ঠে বললেন, জামাইয়ের সাথে বাড়ি যাও তো আম্মা, আমরা একটু পরে আসছি। আজ তোমার এভাবে চলে আসাটা উচিত হয়নি, একটা নিয়ম কানুন ব্যাপার স্যাপার আছে তো নাকি? মমিতা বুঝদারের মতো মাথা দোলালো। রাতুর সবার থেকে বিদায় নিয়ে মমিতার হাত ধরে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। যেতে যেতে মমিতার কানে কানে ফিস ফিস করে বলল, তোমার ভাইটা বহুত শিয়ানা আছে। মমিতা অবদের মতো তাকালো একবার, হৃদয় কুচকে প্রশ্ন করল, মানে? মানে নিজের বেলায় পুরো 16 আনা বুঝে। এই দেখো না, ছলে বলে কৌশলে বাচ্চার বাপ হয়ে গেল তোমার ভাই, অথচ আমার বাচ্চাটাকে মাঝপথে আটকে দিল। এতদিনের অপেক্ষার পর বউটাকে কাছে পেলাম, কোথায় ভাবলাম আনাচে কানাচে আদর করে ভরে দেব, অথচ কাজটা শেষ করেও করতে পারলাম না। তোমার ভাইয়ের কীর্তি কাহিনীতে পর্দা টানতে গিয়ে নিজের পায়ে কোনো মতো পর্দা টেনে বেরিয়ে আসলাম। তোমার ভাই তো মহাপাপী মৌ। রাতুলের কথা শেষ হতেই হাতের কনুই দিয়ে পেটে সজোরে গুঁতো মারল মমিতা। দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলল, এই সোয়ানা ছেলেটার জন্যই বউ পেয়েছো তুমি। একদম আমার ভাইয়ের বিষয়ে বাজে কথা বলবে না। ওরে বাবা, এমনিতে তো দুজন টম জেরির মতো ঝগড়া করতে থাকো, তাহলে এত টান থেকে আসছে? সেটা জেনে তোমার কি কাজ? আমার ভাই, ওর সাথে ঝগড়াও করবো না আমি? ওর সাথে ঝগড়াও করবো আমি, আবার ভালোবাসবো আমি।
ওকে আমি খোঁচা মেরে কথা শোনাবো, আবার আমি প্রশংসা করব। এর বাইরে কেউ আমার ভাইকে নিয়ে কিছু বললে তার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তোমাকেও কিন্তু ছাড় দেব না। রাতুল হতাশ হলো, ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো। এই দুই ভাই বোনের সম্পর্কটাও ঠিক বুঝে ওঠে না, একদম বোঝে না। খাটের সাথে হেলান দিয়ে আতশোয়া হয়ে বসে আছে তুবা, চোখে মুখে তার চরম বিস্ময়। চাউনিতে বাঁধ ভাঙা খুশির জোয়ার, ব্যান্ডেজে মোড়ানো হাতটা পেটের উপর আলতো করে রেখে নতুন অস্তিত্ব অনুভব করছে তুবা। এটা ওর সন্তান, কৌশিকের অস্তিত্ব, ওদের ভালোবাসার একমাত্র চিহ্ন। ভাবতেই অত্যাধিক খুশিতে চোখ জ্বলে উঠেছে তুবার। ঠিক সেই মুহূর্তে ঘরে আগমন ঘটল কৌশিকের। ঘরে ঢুকেই ঠাস করে দরজা আটকে দিল। দরজা আটকানোর বিকট শব্দে ধ্যান ভাঙল তুবার। চোখের সামনে প্রিয় মানুষকে দেখে আবেগের রেশ তরতরিয়ে কয়েক গুণ বেড়ে গেল। কৌশিক সময় নিল না, দৌড়ে গিয়ে এক প্রকার ঝাঁপিয়ে পড়ল তুবার ওপর। দুই হাতে তুবার মুখটা আগলে ধরে পাগলের মতো চুমু খেলো পুরো মুখ জুড়ে। মন প্রাণ ভরে চুমু খেয়ে কপালে কপাল ঠেকালো কৌশিক, আহত কণ্ঠে বলল, তখন অজ্ঞান কেন হয়ে গেলি জানিস আমি কত ভয় পেয়েছিলাম। আমি মা হব কৌশিক ভাই, আপনার অস্তিত্ব বেড়ে উঠছে আমার ভেতরে। আমি সত্যিই মা হব। তুবার কণ্ঠে সংশয়। কৌশিকের কথা সম্পূর্ণ উপেক্ষা করে আপন মনে প্রশ্ন করল তুবা, যেন এই অনাকাঙ্ক্ষিত সত্যিটা সে নিজেই বিশ্বাস করতে পারছে না। তুবার বিভ্রান্ত মুখের দিকে তাকিয়ে আলতো হাসলো কৌশিক, তুবাকে ছেড়ে দিয়ে সামান্য পিছিয়ে বসলো। এরপর দুই হাত ছড়িয়ে দিয়ে ডাকলো, বুকে আয় তো জান, তোকে বুকে নিয়ে বাকি কথা বলবো। তুবা কোনো বাহানা দেখালো না, বরং কৌশিক ডাকতে বাধ্য মেয়ের মতো ছুটে গেল স্বামীর বুকে। কৌশিকের উরুর উপর বসে দুই পা দিয়ে কোমর পেঁচিয়ে ধরল তুবা। বিড়াল ছানার মতো নুয়ে পড়ল প্রশস্ত বুকে। কৌশিক দুই হাতে আগড়ে নিল তুবাকে, মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলল, তুই ঠিক আছিস জান? এই একটা বাক্যের মধ্যে লুকিয়েছিল এক আকাশ সমান ভালোবাসা, এক পৃথিবীর দুশ্চিন্তা, প্রিয় মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে হাজারো ব্যাকুলতা। কৌশিকের এই ছোট ছোট কেয়ারগুলো তুবাকে বড্ড বেশি আপ্লুত করে। শীতলতায় বুক ভরে ওঠে। ভাবতে ভাবতে ঠোঁট ছড়িয়ে হাসল তুবা। এক আঙ্গুলে কৌশিকের লোমশ বুকে আঁকিবুকি করতে করতে বলল, আমি প্রেগনেন্ট, অসুস্থ নই, এখনই এত চিন্তা? তোর জন্য চিন্তা আমার জন্মকালের জান। এখন তো আরও একজন সদস্য বাড়লো, এবার থেকে একসাথে দুজনের চিন্তা করতে হবে। তুবা কোনো জবাব দিল না, চুপটি করে পড়ে লইল প্রশস্ত বুকে। কয়েক সেকেন্ড সময় কাটলো পিন পরতন নীরবতায়। নীরবতা ছিন্ন করে হঠাৎ কৌশিক বলে উঠল, ঘটনাটা কিভাবে ঘটলো বলতো জান? সেফ টাইম ছাড়া বাকি সময়গুলোতে তো আমি যথেষ্ট সতর্ক ছিলাম। তাহলে এমন আবেগ ঘন মুহূর্তে কৌশিকের এহেন প্রশ্ন শুনে ভরকে গেল তুবা। আবেগ অনুভূতি সব ভেঙে গুড় করে ছড়িয়ে পড়ল। তুবা তৎক্ষণাৎ কৌশিকের বুক থেকে মাথা তুলল, ভ্রুদয় কুঁচকে বলল, আপনি আমাকে সন্দেহ করছেন? তবা, সন্দেহ কোথায় করলাম? এত সতর্ক থাকার পরেও ঘটনাটা কিভাবে ঘটলো শুধুমাত্র এটুকু জানতে চাইলাম। তো ঘটবে না? প্রোটেকশন ছাড়া আদর করতে আসলে ঘটনা তো ঘটবেই। কতবার বলেছি এই কথা, শুনেছেন? কৌশিক জিভে কামড় দিল। ভুলটা যে নিজের ছিল সেটা বুঝতে পেরে নত হলো। হাত দিয়ে পেছনের দিকে মাথা চুলকে বলল, না মানে ওই আর কি। তুবা রেগে গেল, ধাম করে একটা কিল বসিয়ে দিল কৌশিকের বুকে। কৌশিক ব্যথা পাওয়ার ভঙ্গিতে বুকে হাত রেখে বলল, উফ জান, পেইন। কৌশিকের চোখের মুখের ব্যথাতুল অভিব্যক্তি দেখে চমকে উঠল তুবা। তড়িঘড়ি করে বুকের কাছে শার্টের অংশ টেনে টুনে সরাতে লাগলো, অর্থাৎ সে দেখবে আসলেই ব্যথা লেগেছে কিনা, কিন্তু দেখার আর সুযোগ পেল না। সঙ্গে সঙ্গে তুবার ব্যস্ত হাত দুটো খপ করে ধরে নিল কৌশিক। তুবার ব্যান্ডেজ করা হাতটা টেনে সামনে এনে আলতো করে চুমো খেলো। এই পর্যায়ে থেমে গেল তুবা, একদম শান্ত নদীর মতো চুপটি করে বসে রইল। কৌশিক নরম সুরে প্রশ্ন করল, ব্যথা কি বেশি করছে জান? তুবা ডানে বামে মাথা নেড়ে না বোঝালো। কৌশিকের চোখে মুখে অপরাধ বোধ ফুটে উঠল। তখন তুবা জ্ঞান হারানোর পর থেকেই এই অপরাধ বোধ পিষে দিচ্ছে কৌশিকের মন। সবকিছুর জন্য ও নিজেকে দায়ী মনে হচ্ছে। এক রাশ অপরাধ বোধ নিয়ে কৌশিক আহত কণ্ঠে বলল, আই এম সরি জান। আপনি সরি বলছেন কেন? এই যে আমার দ্বারা তুই আহত হলি, ইচ্ছাই হোক বা অনিচ্ছায়,
কিন্তু এর দায়ভার তো আমার। বলতে বলতে তুবার ব্যান্ডেজ করা হাতের দিকে ইশারা করলো কৌশিক। তুবা বুঝতে পারলো ছেলেটার অপরাধ বোধের কারণ। খানিকটা এগিয়ে এসে কৌশিকের গলা জড়িয়ে ধরল তুবা। মাথাটা ঝুঁকিয়ে কৌশিকের চোখের দিকে তাকিয়ে বলল, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তাছাড়া ছুরিটা আমি নিজে গিয়ে চেপে ধরেছিলাম। এখানে আপনার তো কোনো দোষ নেই। তবুও আমি দোষী। আমার দ্বারাই ওই ঘটনার সূত্রপাত। আমার দ্বারা তোর শরীরে আঘাত লেগেছে, এটা ভাবতেই আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। তো ভাববেন না। কেন ভাবছেন এসব? তুই কষ্ট পেলে আমি যে ঠিক থাকতে পারি না জান। কৌশিকের করুণ কণ্ঠস্বর বুকের ভেতরটা নাড়িয়ে দিল তুবার। সে শক্ত করে কৌশিকের গলা জড়িয়ে ধরল। খোঁচা খোঁচা ধাড়িযুক্ত গলার ভাঁজে মুখ গুজে বলল, কেন এত ভালোবাসেন আমাকে বলুন তো? তোকে ভালো না বেসে যাব কোথায় বল? তুই যে আমার জান, আমার বেঁচে থাকার কারণ, আমার সুখের এক টুকরো চাঁদের আলো, আমার পুরো পৃথিবী জুড়ে তোর দখলদারি। এখন তো তুই আবার আমার অনাগত সন্তানের মা। তোকে ভালো না বাসলে কাকে ভালোবাসবো আমি? তুবা তখন আবেগের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। চোখের কোটর ছাপিয়ে অলরেডি টুপটাপ পানি পড়তে শুরু করেছে। ঠিক সেই মুহূর্তে খটখট শব্দে দরজায় কেউ টোকা দিল। আচমকা কারোর আগমনের আভাস পেতেই সচকিত হলো তুবা। আবেগ অনুভূতি এক পাশে ফেলে সোজা হয়ে কৌশিকের থেকে দূরত্ব রেখে বসলো। কৌশিক সেই অবস্থাতে গলা ছেড়ে প্রশ্ন করলো, কে? ভাইয়া নিচে আসো, বড় চাচ্চু তোমাদের ডাকছে তো। কণ্ঠটা রিয়ার ছিল। একদমে কথাগুলো বলেই চলে গেছে মেয়েটা। কৌশিক একবার ঘড়ির দিকে তাকালো। সকাল 7টা বাজে সবে। 9টার দিকে মৌমিতার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। আজ তো ওই বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়েছে। ভাবতে ভাবতে উঠে দাঁড়ালো কৌশিক। তুবার দিকে এক হাত বাড়িয়ে দিয়ে বলল, আমার সাথে চল। তুবা দ্বিমত পোষণ করল না, বরং বাধ্য মেয়ের মতো নিজের হাতটা কৌশিকের হাতে সঁপে দিল। কৌশিক সযত্নে আগলে নিল তুবাকে। সেভাবেই পা বাড়ালো নিচের দিকে। ভাবটা এমন যেন এই কয়েকটা সিঁড়ি পার হতেও তুবার বিন্দু মাত্র অসুবিধা না হয়। বসার ঘরে পরিবারের সবাই একসাথে বসে আছে। সকলের পরনে নতুন পোশাক, অর্থাৎ মৌমিতার শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে একেবারে তৈরি হয়ে এসে বসেছে সবাই। জামাল সাহেবের পাশেই বসে আছেন তাওহিদ সাহেব। দুই ভাই কোনো বিষয় নিয়ে নিজেদের মধ্যে টুকটাক আলোচনা করছেন। ঠিক সেই মুহূর্তে তুবাকে নিয়ে বসার ঘরে হাজির হলো কৌশিক। ছেলে মেয়ের উপস্থিতি টের পেয়ে কথা বন্ধ করে সামনে তাকালেন জামাল সাহেব। কৌশিককে তুবার হাত ধরে রাখতে দেখে মুহূর্তে মেজাজটা চটে গেল ভদ্রলোকের। তিনি গলা ছেড়ে খেকিয়ে উঠলেন, এই ছেলে, এই ওর হাত ধরেছ তুমি? তুমি কেন ওর হাত ধরেছ? অধিকার আছে তাই ধরেছি। কিসের অধিকার? হ্যাঁ, কোন অধিকার? এখনো ভাই আছো তুমি ওর, যে অধিকার দেখাচ্ছ? তুমি বুড়ো হয়ে যাচ্ছ বাবা, এজন্য স্মৃতিশক্তি কমে গেছে। আমি ওর ভাই নই, জামাই এখন। কথাটা কাগজে বড় করে লিখে দেয়ালে ঝুলিয়ে রাখবো? বাপ বেটার তর্কে দেখে উপস্থিত সকলে ঠোঁট টিপে হাসছে। তাওহিদ সাহেব হাসি থামাতে মাথা নিচু করে রেখেছেন। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে সর্বোচ্চ চেষ্টা করছেন হাসি আটকানোর। যা কিছু হয়ে যাক, বড় ভাইয়ের সামনে একদমই হাসা যাবে না। এদিকে ছেলের বেহায়াপনা দেখে রাগে কিনমির করে উঠলেন জামাল সাহেব। ছেলের দিকে আঙুল তাক করে শাসিয়ে বললেন, কোথাও কিছুতে ঝামেলা হবে না। চুরি করে বিয়ে করেছো, বুঝেছ? চুরি চুরি। তুমি একটা চোর, আবার বড় বড় কথা বলছো। এই হাত ছাড়া ওর, ছাড়া বলছি। ওর হাত। আনুষ্ঠানিকভাবে তোমাদের বিয়ে না দেওয়ার পর্যন্ত তুমি তুবার থেকে দূরে থাকবে। সম্ভব নয় বাবা, এ জনমে আমি ওর হাত ছাড়ছি না। ইনফ্যাক্ট পর জনমেও ছাড়বো না। বলতে বলতে তুবাকে কনক চাপা বেগমের কাছে বসিয়ে দিল কৌশিক। এরপর নিচে গিয়ে তুবার গা ঘেঁষে পাশে বসে পড়ল। লজ্জায় আড়ষ্ট হয়ে শুরু থেকেই মাথা নিচু করে রেখেছে তুবা। বাপ চাচাদের দিকে চোখ তুলে তাকানো সাহস পাচ্ছে না। লজ্জা ভয়ের সংমিশ্রণে খুবই বিশ্রী একটা অনুভূতি হচ্ছে। অথচ এই লোকটাকে দেখো, ভয়ের ভয়ও লোকটার ভিতর নেই। আর লজ্জা কি জিনিস সেটা হয়তো কৌশিক নামক প্রাণীটা জানেই না। এদিকে ছেলের নির্লজ্জতার কাছে অতিষ্ঠ হয়ে হাল ছেড়ে দিলেন জামাল সাহেব। ছেলেকে এক প্রকার উপেক্ষা করেই নিজের মধ্যে আলোচনা করলেন মেয়ের শ্বশুরবাড়ি কি কি নিয়ে যাবেন।
আলোচনা শেষে সবাইকে জলদি জলদি গাড়িতে আসতে বলে জামাল সাহেব সবার বাড়ি আগে ছাড়লেন। তুবাও যেতে চেয়েছিল, কিন্তু ওর শারীরিক অদুর্বলতা তখনও কাটেনি বিধায় ডাক্তার ওকে রেস্টে থাকতে বলেছে। হাত কেটে বেশ খানিকটা রক্ত ঝরে যাওয়ায় কিছুক্ষণ পরপরই মেয়েটার মাথা চক্কর দিয়ে উঠছে। এজন্য আর ওকে নিয়ে যাওয়ার সাহস দেখালেন না জামাল সাহেব। তুবার দেখাশোনা করার জন্য কনকচাপা বেগম বাড়িতেই থেকে গেলেন। অনিচ্ছা থাকা সত্ত্বেও কৌশিককে যেতে হলো বাপ চাচাদের সাথে। একমাত্র বোনের বৌভাত, ভাই হিসেবে ওর দায়িত্ব সবচেয়ে বেশি। আর মৌমিতার প্রতি কোনো দায়িত্ব কৌশিক অবহেলা করে না। তবে যাওয়ার আগে তুবার দায়িত্ব কনকচাপা বেগমকে ভালো করে বুঝিয়ে দিয়ে গেল কৌশিক। মায়ের হাত চেপে ধরে আবদার করে বলল, প্লিজ মা, আমি না আসা পর্যন্ত ওর খেয়াল রেখো। হাত কেটে গেছে ওর, ও তো হাত দিয়ে খেতে পারবে না। একটু কষ্ট করে খাইয়ে দিও। মাথা ঘুরলে একটা গ্লুকোজ গুলিয়ে খাইয়ে দিও। আর বেশি টই টই যেন না করে। তোমার সাথে বসিয়ে টিভি দেখতে লাগিয়ে দিও। ও মুভি পেলে কয়েক ঘন্টা স্থির হয়ে থাকবে। আমি এর মাঝেই চলে আসব। তাড়াহুড়ো করে এইটুকু বলেই এক প্রকার দৌড়াতে বাড়ি থেকে বেরিয়ে গেল কৌশিক। ছেলে দুরন্ত কদম জোড়ার দিকে নির্বিশেষ তাকিয়ে রইলেন কনকচাপা বেগম। কত সাত করি না মায়ের কাছে আবদার করলো ছেলেটা। শুধু কি আবদার? আবদারের আড়ালে লুকিয়েছিল কত শত চিন্তা। ছেলেটার বলা একটা শব্দের ভাঁজে লুকিয়েছিল আকাশ সমান ভালোবাসা, প্রিয় মানুষের প্রতি ব্যাকুলতা, তাকে সুস্থ ও নিরাপদ রাখার প্রাণপণ প্রয়াস। ভাবতে ভাবতে কনকচাপা বেগম একটা লম্বা দীর্ঘশ্বাস ছাড়লেন। শুরুতে না বুঝলেও এখন তিনি বুঝতে পারছেন তার ছেলে তুবার প্রতি ঠিক কতটা আসক্ত। এই আসক্তি যে মৃত্যুর মুখে দাঁড়িয়ে প্রাণ ভিক্ষা চাওয়ার মতো, সেটা বুঝতেও তার আর বাকি নেই। বাড়ি থেকে বেশ খানিকটা দূরে একটা পার্কে এসে বসে আছে রাইমা। চেহারাটা বেজায় উদাসীন, দুটো চোখ টলমরে অশ্রু। কৌশিকের সাথে তুবার প্রেম ঘটিত সম্পর্ক আছে সেটা রাইমা জানতো। এরপর হঠাৎ করে ওদের গোপন বিয়ের কথাও জেনে যায়। তবুও রাইমা হাল ছাড়েনি। ভেবেছিল গোপন বিয়েই তো, চিকন সুতোর মতো সম্পর্ক, এক টান দিলেই ছিঁড়ে যাবে, এতে এত আহামরি কিছু নয়। কিন্তু ওদের সম্পর্ক যে এতটা ঘনিষ্ঠ পর্যায়ে চলে গেছে সেটা রাইমার কল্পনাতেও ছিল না। প্রেম, বিয়ে, দৈহিক মিলন, এমনকি বাচ্চা এসে ঠেকেছে সম্পর্কে রেখা। ভাবতেই বুকটা মুচড়ে উঠল রাইমার। অবাধ কান্নারা হুড়মুড়িয়ে তীব্র বর্ষণে রূপ নিল। আবেগ সামলাতে না পেরে দুই হাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে ফেলল রাইমা। কাঁদতে কাঁদতে গলা বসে গেছে মেয়েটার, তবুও কান্না থামছে না। রাইমা যখন আপন মনে কান্নায় ভিভোর, ঠিক সেই সময় কেউ একজন আলতো করে হাত রাখলো রাইমার কাঁধে। আচমকা কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে চমকে মাথা তুলে চাইল রাইমা। নিজের পেছনে সিফাতকে দাঁড়িয়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিল। সিফাত চুপচাপ গিয়ে রাইমার পাশে বসলো। পকেট থেকে রুমাল বের করে এগিয়ে দিয়ে বলল, নাও, মনে যা আসে সব উগড়ে দিতে পারো। এতে তোমার মনটা হালকা হবে। ভয় নাই, আমি কাউকে কিচ্ছু বলবো না। ভরসা রাখতে পারো। এইটুকু বলে রুমালটা রাইমার দিকে বাড়িয়ে দিয়ে শান্ত চোখে তাকালো সিফাত। রাইমা আস্তে ধীরে রুমালটা নিজের হাতে নিল। পানিতে টইটম্বুর দুই চোখ মুছে রুমালটা দিয়ে নাক মুছল। ভদ্রতার খাতিরে রুমাল দিয়ে সেটার এমন অপব্যবহার দেখে গা গুলিয়ে উঠল সিফাতের। সে নাক ছিটকে অন্যদিকে তাকালো। এগুলো দীর্ঘক্ষণ দেখলে ছেলেটা পাক্কা এখানে বমি করে দেবে। রাইমা চোখ নাক মুছে ভাঙা গলায় বলতে শুরু করলো, ভালোবাসা এত কঠিন কেন বলুন তো? কি না করলাম আমি কৌশিক ভাইকে পেতে? নিজের ব্যক্তিত্ব পর্যন্ত বিসর্জন দিলাম, নিজেকে ছ্যাচড়া হওয়ার চরম পর্যায়ে নামিয়ে নিয়ে এসেছি। আত্মসম্মানের কথা তো ভুলে বারে বার তার সামনে নত হয়েছি, তবুও মানুষটা আমার মন বুঝলো না। কোনো দিক থেকে পেরে না উঠে মৌ আপুর হলুদের দিন ওদের একান্ত মুহূর্তের কথা রেকর্ড করেছি। সেটা তো কৌশলে ফুপাফুপি আর ময়না আন্টিকে শুনিয়েছি। কতটা রিস্ক নিয়ে কাজটা করেছি জানেন? সফলতার পথেই ছিলাম। ওদের মাঝে প্রেম ঘটিত সম্পর্ক আছে জেনে ফুপা বেঁকে বসেছিলেন। ময়না আন্টি জ্বর পর্যন্ত মেরেছে তুবাকে, আমার সাথে আমার বাড়িতেও পাঠিয়ে দিয়েছে। ভেবেছিলাম এবার হয়তো আমি সফল হব, তুবা বিয়ে খুব তাড়াতাড়ি অন্য কোথাও হয়ে যাবে। তখন আমার রাস্তা ফাঁকা। শত লাঞ্ছনা বঞ্চনার পরেও আমি আমার কৌশিক ভাইকে নিজের করে পাবো, কিন্তু সেটা আর হলো কোথায়? কিভাবে যেন কৌশিক ভাই দুবার খবর পেয়ে গেল আর সব কিছু শেষ হয়ে গেল। বলতে বলতে আবারও বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়ল রাইমা। সিফাত শান্ত চোখে তাকিয়ে দেখলো শুধু, কোনো প্রকার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো না, এমনকি ওকে থামানোর সামান্য প্রচেষ্টা পর্যন্ত করলো না।
কাচ্ছে কাঁদুক, এই কান্নাও নিজের হাতে তৈরি করে নিয়েছে, এখানে কারোর হাত নেই। এরই মাঝে রাইমা কাঁদতে কাঁদতে ধরা গলায় বলল, শুনেছি মন থেকে কিছু চাইলে নাকি সব কিছু পাওয়া যায়। আমিও তো কৌশিক ভাইকে মন থেকে চেয়েছিলাম, তাহলে তাকে কেন পেলাম না সিফাত ভাই? রাইমার কণ্ঠে ছিল এক রাশ হতাশা, এক বুক হাহাকার, না পাওয়ার তীব্র যন্ত্রণা। সিফাত নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে রইল কিছুক্ষণ, জবাব দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পেল না। কি বা বলবে, কি বলে সান্ত্বনা দেবে? সে নিজেও তো একই পথের পথিক, সেও তো তুবাকে চেয়েছিল, একদম মন থেকে চেয়েছিল, কিন্তু নিয়তির চাওয়া বোধ হয় ভিন্ন কিছু। তাই তো আজ ওদের দুজনের প্রাপ্তির খাতা শূন্য, অপরদিকে কৌশিক আর তুবা পরিপূর্ণ। ভুইয়া মঞ্জিল জুড়ে ছড়িয়ে পড়েছে খুশির আমেজ। বাড়ির বড় মেয়ে এবং মেয়ে জামাই এক ঝলক খুশির জোয়ার নিয়ে হাজির হয়েছে বাড়িতে। বাড়ির গিন্নিরা সবাই জামাই আদরে ব্যস্ত হয়ে পড়েছেন। বাচ্চারা একমাত্র দুলাভাইকে ঘিরে ছড়িয়ে আড্ডার আসর। এখন সবে সন্ধ্যা পেরিয়ে রাত, এই আনুমানিক রাত 9টার মতো বাজে। রাতের খাওয়া শেষে সবাই আড্ডার আসর বসিয়েছে ছাদে। বাচ্চাদের আড্ডায় বড়রা কোনো প্রকার হস্তক্ষেপ চালাতে চায়নি, এজন্যই সবাই যার যার ঘরে চলে গেছেন ঘুমানোর উদ্দেশ্যে। পুরো ছাদ জুড়ে বর্তমানে বাচ্চাদের বিচরণ চলছে। ছাদের ঠিক মাঝ বরাবর মাদুর পেতে সবাই গোল হয়ে বসেছে। মাঝখানে চিপস আর কোকের বোতল রাখা, পাশে কিছু ফলও রাখা আছে। কর্মজীবনে ব্যস্ততার জন্য ভাই বোনদের মধ্যে আর আগের মতো আড্ডা দেয়া হয় না, তাই তো একটু সুযোগ পেলেই ওরা ছাদে আসর পেতে বসে। জীবন থেকে চলে যাওয়া এক সেকেন্ড সময়ও নষ্ট করা অনুচিত। ভাই বোনদের আড্ডার এক পর্যায়ে উঠে আসলো কৌশিক তুবার বিয়ের কথা। বাড়িতে আলোচনা চলছে ওদের বিয়ের বিষয়ে। শুরুতে জামাল সাহেব না মানলেও বাচ্চার আগমনের কথা শুনে তিনি দুর্বল হয়ে পড়েছেন। রাগ জেদ ভুলে তিনি সম্পর্কটাকে মেনে নিয়েছেন, সেই সাথে যত দ্রুত সম্ভব ছোট্ট পরিসরে একটা আনুষ্ঠানিকতার মাধ্যমে ওদের বিয়ের ঘোষণা দেবেন। কথাটা শোনার পর থেকেই বাচ্চারা সবাই হাওয়ায় উঠছে। রাতুল সবার মাঝে আগ বাড়িয়ে কথা ছুড়ল, কি শালাবাবু, মানুষ তো আগে বিয়ে করে বউ বানায়, তারপর বাচ্চা পায়। তুমি তো বিয়ের দিন বউ বাচ্চা একসাথে ঘরে তুলবে, ফিলিংস কেমন? প্রশ্নটা করে দাঁত কপাটি বের করে হাসলো রাতুল। কৌশিক তখন কমলার খোসা ছাড়াতে ব্যস্ত। খোসা থেকে কমলার কোষগুলো বের করে একটা একটা করে তুবার হাতে দিচ্ছে। তুবাও বেশ সংকোচনবিহীন মনে কমলা খেয়ে যাচ্ছে। ঠিক এমন পর্যায়ে প্রশ্ন ওঠায় এক পরক মাথা তুলে চাইলো কৌশিক। পরপরই আবারও নিজের কাজ করতে করতে বলল, ইনফরমেশনে একটু মিস্টেক আছে দুলাব্রো। আমিও তথাকথিত নিয়ম অনুযায়ী আগে বিয়ে করেছি, 2 বছর সংসার করেছি, এরপরই বাচ্চা আসছে। আপনার এই ভুলভাল ইনফরমেশনের জন্য আমার তো বদনাম রটে যাবে। সে যেটাই হোক, ফিলিংস কেমন সেটা বলো। এই পর্যায়ে কৌশিকের চলন্ত হাত জোড়া থেমে গেল। আর চোখে একবার তুবার দিকে তাকালো। তুবা তখন লজ্জায় মাথা নিচু করে রেখেছে, চোখ তুলে তাকানোর অবস্থাতে নেই মেয়েটা। তুবাকে অতিরিক্ত লজ্জা পেতে দেখে কৌশিক আড়ালে হাসলো। চোখের দৃষ্টি জোড়া তুবার ঝুঁকিয়ে রাখা মুখের দিকে নিবদ্ধ রেখে বলল, ফিলিংস তো অসাধারণ, একদম হৃদয় শীতল করা, হার্টবিট থমকে দেয়া, মেশিন কাঁপিয়ে তোলা। কৌশিক কথা শেষ করার আগেই ভুস ভুস করে মুখের কোক ফেলে দিল নীরব। ছেলেটা মাত্রই কোকের বোতলে একটা চুমুক দিয়েছিল, তরলটুকু গিলতে যাবে ঠিক এমন সময় ভাইয়ের ফিলিংসের এমন ভয়ানক বর্ণনা নীরবের কিডনি কাঁপিয়ে তুলেছে। ঝাঁঝালো কোকা কোলা নাকে মুখে উঠে বেহাল অবস্থা। এদিকে বাকি সবাই যার যার মতো ঠোঁট টিপে হাসছে। এমন পরিস্থিতিতে তুবা পড়ে গেল বেজায় বিপাকে। লজ্জায় কান দুটো দিয়ে গরম ধোঁয়া বেরিয়ে গেছে। এখানে বসে থাকলে পাক্কা মেয়েটা দম বন্ধ করে মরে যাবে, তাই বাঁচার তাগিদে হুড়মুড়িয়ে উঠে পড়ল তুবা। আগে পিছে না তাকিয়ে দৌড়ে চলে গেল সেখান থেকে। এদিকে তুবাকে দৌড়াতে দেখে আতকে উঠল কৌশিক, পেছন থেকে চেঁচিয়ে উঠল, তুবা দাঁড়া, দৌড়াচ্ছিস কেন বেয়াদব? তুবা শুনল না, এক ছুটে নিচে নেমে গেল। এতে করে কৌশিকের চিন্তা কমার বদলে বাড়লো। মেয়েটা ভীষণ ছটফটে, সারাক্ষণ ফুরুত ফুরুত করে বেড়ায়, পড়ে গেলে কি হবে ভাবতে ভাবতে উঠে দাঁড়ালো কৌশিক। 2 হাতে কমলার খোসা ঝেড়ে ফেলে যেতে যেতে বলল, ইউ গাইস ক্যারি অন, আমি আসছি।
কথাগুলো বলতে যে দেরি, সঙ্গে সঙ্গে ছুট লাগালো সিঁড়ির দিকে। পেছন থেকে ভেসে এলো ভাই বোনদের উচ্চ হাসির আওয়াজ। তুবা ছুটতে ছুটতে সিঁড়ির একদম শেষ প্রান্তে চলে এসেছে। ঠিক এমন সময় খপ করে ওর হাতটা ধরে নিল কৌশিক। বাধা পেয়ে থেমে গেল তুবা। ধীরে সুস্থে পেছন ফিরে তাকালো। কৌশিক চোয়াল জোড়া শক্ত করে রেখেছে। শক্ত চাহনিটাই বলে দিচ্ছে ছেলেটা বেজায় রেগে আছে। সেই অবস্থাতেই তুবাকে দেয়ালের সাথে চেপে ধরল কৌশিক। দুই বাহু শক্ত করে ধরে ঝাঁকিয়ে বলল, এমন ব্যাঙের মতো লাফাস কেন বেয়াদব? পড়ে গেলে কি হবে ভেবে দেখেছিস? কি হবে? তুবার সহজ জবাব। বিপরীতে কৌশিক রেগে কটমট করে তাকালো। রেগে কিছু বলতে যাবে, ঠিক সেই মুহূর্তে কৌশিকের নজর গেল তুবার গলার নিচে। তুবার পরনে জামার গলাটা একটু বেশি বড়, যার ফলে বুকের মাঝ বরাবর কালো কুচকুচে তিলটা স্পষ্ট দেখা যাচ্ছে। তিলটা চোখে পড়তেই থমকে গেল কৌশিক। চোখের দৃষ্টি জমে গেল। বুকের ভেতর হঠাৎ করে নড়ে চড়ে উঠল। অবাধ্য অনুভূতিগুলো মাথা চারা দিয়ে উঠল। পুরুষালী ঠোঁট জোড়া নিষ্পিস করে উঠল কালো বিন্দুটা ছুঁয়ে দিতে। নিজের দুর্বলতা চোখের সামনে ধরা দিতেই মাথা ধরে গেল কৌশিকের। তীক্ষ্ণ দৃষ্টি জোড়া সেদিকে রেখেই জিভ দিয়ে গাল ঠেলে তাকিয়ে রইল। পরপর পেছনে ফিরল কৌশিক। দুই হাত কোমরে রেখে লম্বা করে শ্বাস ছাড়ল। হুট করে পেছনে ফিরে বলল, সিরিয়াস করতে চাইছিস আমাকে? তুবা বোকার মতো তাকালো একবার। অবদের মতো মাথা ডানে বামে নেমে বলল, না তো, একদম না। তাহলে এগুলো বের করে রেখেছিস কেন? ঢাক বলছি, একদম আমার সামনে এভাবে আসবি না। আমি কন্ট্রোললেস হয়ে যাই। তুবা একবার তাকালো নিচের দিকে, পরপরই চোখ ছোট ছোট করে কৌশিকের দিকে চাইলো। দুই হাতে কোমরে রেখে ঝগড়া করার ভঙ্গিতে বলল, আপনি এবং আপনার কন্ট্রোল দুটোই অসভ্য। তাই? তাহলে অসভ্যতামির প্রমাণ আরও একবার দেই। বলেই দু কদম সামনে এগিয়ে আসলো কৌশিক। ভেবেছিল তুবা ভয়ে পিছিয়ে যাবে, তবে এই ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে এগিয়ে এলো তুবা। পায়ের আঙুলে ভর দিয়ে উঁচু হয়ে এক হাতে কৌশিকের গলা জড়িয়ে ধরলো, অন্য হাতে কৌশিকের ডান হাতটা নিয়ে নিজের পেটের উপর রাখলো। কণ্ঠে খাদে নামিয়ে ফিস ফিস করে বলল, দুঃখিত জনাব, আমি জানি এই মুহূর্তে আপনি নিরুপায়, তাই তো জ্বালানোর কোনো সুযোগ হাতছাড়া করছি না। তো বলুন, যাব নাকি? বলেই চোখের ইশারায় ঘরের দিকে দেখিয়ে দিল তুবা। চোখে মুখে স্পষ্ট বিজয়ের হাসি। কৌশিককে জ্বালিয়ে মেয়েটা বেশ মজা পাচ্ছে, সেটা তুবার দুষ্টুমিতে ভরা চাহনিতেই স্পষ্ট। কৌশিক আহত চোখে তাকালো একবার, হতাশ সুরে বলল, প্রতিশোধ নিচ্ছিস জান? আমি অধৈর্য হয়ে গেলে তখন কিন্তু ছাড়বো না। দেখা যাবে। বলেই কৌশিকের নাক টেনে দিল তুবা। এরপর হেলে দুলে নিজের ঘরের দিকে হাঁটা দিল। পেছনে রয়ে গেল হতবম্ব কৌশিক। ছেলেটার বুকের ভেতর ধরাস ধরাস করছে। মেয়েটা সুযোগ পেয়ে বড্ড বেশি জ্বালাচ্ছে। এর শোধ কৌশিক ঠিক তুলবে, তুলবেই তুলবে। রাত তখন গভীর, পুরো শহর তখন ঘুমে বিবর। দূর থেকে ভেসে আসা কিছু বেয়ারিশ কুকিরের ডাক ছাড়া আশেপাশে আর কোনো শব্দের চিহ্ন নেই। এই মাঝরাতে অন্ধকারের চাদর গায়ে মুড়িয়ে ব্যালকনিতে বসে আছে নীরব, কানে চেপে ধরে রাখা তার সেলফোন। মাঝরাতে প্রেয়সীর সাথে প্রেম আলাপে বিভোর। নতুন নতুন প্রেমের সূচনা হয়েছে তার। বহু কষ্ট এবং ত্যাগের বিনিময়ে অবশেষে রিমিকে নিজের ভালোবাসা বোঝাতে পেরেছে। রিমিও মেনে নিয়েছে। নতুন কপতি এখন রাত জুড়ে প্রেম আলাপে মগ্ন থাকে। তবে ওদের মধ্যে প্রেমের আলাপ চলতে চলতে আচমকাই ঝগড়ার সৃষ্টি হয়। এই যেমন দীর্ঘক্ষণ প্রেম ভালোবাসা নিবেদনের মাঝে রিমি বলে উঠল, আমার না খুব করে নীরব। কেন? কি নিয়ে ভয়? আমাদের সম্পর্ক নিয়ে। প্রেমে তো জড়িয়ে গেলাম, কিন্তু আমাদের সম্পর্কের পরিণতি কি? বিয়ে পর্যন্ত যাবে তো? রিমির এহেন কথা শুনে ভীষণ অবাক হলো নীরব। কণ্ঠে একরাশ অবাকের লেশ ঢেলে বলল, মানে বিয়ে হবে না মানে কি? তোর কি মনে হয় আমি তোর সাথে চিট করব? তুই আমাকে চিটার ভাবে শ্রীমি? চিট করার জন্য বছরের পর বছর তোর পেছনে পাগলা কুত্তার মতো পড়ে ছিলাম। আরে না রে বাবা, আমি সেটা বলিনি। তাহলে এই অদ্ভুত কথার কারণ? কারণ হলো তুই আর আমি সমবয়সী। স্বাভাবিকভাবেই কিন্তু মেয়েদের বিয়ে আগে হয়ে যায়। সামনে এইচএসসি পরীক্ষা দেব আমরা, এরপরেই হয়তো বাড়ি আমাকে বিয়ের জন্য চাপ দেবে। তখন কি করব? কি আবার দুজন বিয়ে করে নিব? হ্যাঁ, আমার বাড়ির আবদার।
মাত্র উচ্চ মাধ্যমিক পাস একটা ছেলের সাথে আমার বাবা মা নাচতে নাচতে আমার বিয়ে দিয়ে দিবে, তাই না? তার উপর ছেলে বেকার। এই পর্যায়ে নীরবকে কিছুটা চিন্তিত দেখালো। কথা থামিয়ে দিয়ে একদম শান্ত নদীর মতো চুপ হয়ে কিছু একটা ভাবতে লাগলো। নীরবকে চুপ হয়ে যেতে দেখে রিমি বলে উঠল, চুপ হয়ে গেলি যে? বিয়ের কথা শুনে ভয় পেয়ে গেলি নাকি? বয় বাবার ছেলে আমি নই রিমি। যদি কখনো এমন পরিস্থিতি তাহলে আমরা দুজন পালিয়ে গিয়ে বিয়ে করে নেব, কি বলিস? নীরবের সহজ সমাধান দেখে মুখ ভ্যাংচালো রিমি। নাক মুখ কুঁচকে বলল, বললেই হলো। তারপর কি হবে? পরিবার যদি না মানে নে, তখন কি হবে? আমার বাড়ির কথা না হয় বাদই দিলাম, তোর পরিবার তো মেনে নেবে না। একদিক তুইও বেকার, যদি দুজনকে বাড়ি থেকে বের করে দেয় তখন কি হবে? রিল্যাক্স, এত টেনশন করছিস কেন? ভাইয়া আছে না, ভাইয়া সব সামলে নেবে। বেশ ভাব নিয়ে কথাটা বলল নীরব। তবে নীরবের এমন জবাবে রিমি মোটেও খুশি হলো না, বরং রাগে পুরো শরীর রি রি করে উঠল। রিমি আশা করেছিল নীরব ওকে ভরসা দিয়ে বলবে, রিমি তুই চিন্তা করিস না, আমি তো আছি, আমি সব সামলে নেব। কিন্তু রিমির আশায় এক বালতি পানি ঢেলে নীরব ভাইয়ের ওপর ভরসার বোঝা চাপিয়ে দিল। রাগে দুঃখে রিমি কটমট করে বলে উঠল, তুই একটা হাতারাম, গরু, গাধা, ছাগল, ভেড়া, বদত। তোর মতো সাবলা মার্কা ছেলের মানুষ আমি দুটো দেখিনি। প্রেম করবি তুই, বিয়ে করবি তুই, সংসার করবি তুই, আর তোর প্রেমের বিষয়ে নেটা চুকাবে তোর ভাই। ভাইয়ের চামচা একটা, দূরে থাকবি আমার থেকে। আচমকা রিমিকে রেগে যেতে দেখে ভড়কে গেল নীরব। অবাক হয়ে বলল, ঝগড়া কেন করছিস? তোকে করব না। সব যখন তোর ভাই করবে, তাহলে বউটাও তোর ভাইকেই দিয়ে দিস। সংসারটা না হয় তার সাথেই করব। আমি দিলেও সে নিবে না। আমার ভাইয়া এক নারীতে আসক্ত। তোবা ছাড়া ভাইয়া আর কাউকে চোখে দেখে না। তাহলে আগে নিজের ভাইকে দেখে কিছু শেখ, তারপর আমার কাছে আসিস। তোর আগে ভুলে আমাকে ফোন দিবি না, বেয়াদব। ঝাঁঝালো কণ্ঠে কথাগুলো বলে খট করে ফোনটা কেটে দিল রিমি। নীরব কিছুক্ষণ আপন মনে হ্যালো হ্যালো করে ঝিম মেরে বসে রইল। এই মেয়েটার রাগ দেহের প্রতিটা লোম কূপে বসে থাকে। নীরব পড়েছে মহাজালায়। ভবিষ্যতে এই জোয়ালামুখীকে কিভাবে সামলাবে ছেলেটা? বাহারি খাবারের খুশবুতে মম করছে ভুইয়া মঞ্জিল। বাড়ির রমণীলা সেই সকাল থেকে রান্নাঘরে ব্যস্ত। মজাদার খাবারে ভরে তুলেছে টেবিলের আনাচে কানাচে। সেই সুঘ্রাণ শুকতে শুকতে ডাইনিং টেবিলে এসে বসলো রিয়া। পরপরই নীরব নাক টানতে টানতে হাজির হলো। বাড়ির কর্তারা একে একে হাজির হলেন। সাথে যোগ দিল মৌমিতা আর রাতুলও। রাতুল আজ নিজের বাড়ি ফিরে যাবে, যদিও সাথে মৌমিতা যাওয়ার কথা ছিল, কিন্তু কৌশিক তুবার বিয়ের দিনক্ষণ ঘনিয়ে আসায় মৌমিতাকে থাকতে হচ্ছে। একে একে সবাই উপস্থিত হওয়ার পর সব শেষে নিচে নামলো কৌশিক আর তুবা। তুবাকে এক হাতে আগলে ধরে এক একটা সিঁড়ি পার করলো কৌশিক। ভাবটা এমন যেন প্রিয় মানুষটার সামান্যতম কষ্ট না হয়। অতি সাবধানতার সহিত নিচে নেমে একটা চেয়ার টেনে বসিয়ে দিল তুবাকে। নিজে তুবার পাশের চেয়ারে টেনে বসলো কৌশিক। নিজ উদ্যোগে তুবার প্লেটে এটা ওটা তুলে দিতে লাগলো। প্লেটে 2 চামচ ভাত, 1 টুকরো বড় মাছ, শাক ভাজি, মুরগির লেগ পিস, সেই সাথে 2টো সিদ্ধ ডিম দিয়ে প্লেট সাজিয়ে ফেললো। জগ থেকে 1 গ্লাস দুধ ঢেলে সেটাও তুবার সামনে রাখলো কৌশিক। নিজের মেয়ের প্রতি কৌশিকের এত এত যত্নশীল মনোভাব দেখে আবেগে আপ্লুত হলেন তাওহিদ সাহেব। বুকটা গর্বে ভরে উঠল তার। একমাত্র মেয়ের ভবিষ্যৎ নিয়ে তার দুশ্চিন্তার শেষ ছিল না। মেয়েটার বিয়ে কোথায় হবে, কেমন পরিবারে হবে, সেখানে মেয়েটা সুখী হবে কিনা, জামাই মেয়েটাকে ভালোবাসবে কিনা, এসব চিন্তায় বারে বারে প্রেশার বেড়ে যেত তার। তবে আজ চোখের সামনে মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ দেখে প্রাণটা জুড়িয়ে গেল তাওহিদ সাহেবের। সেই সাথে নিজের অবান্তর ভাবনার জন্য আফসোসও হলো। শুধু শুধু তিনি উল্টো পাল্টা চিন্তা করে নিজের প্রেশার বাড়িয়ে দিতেন, যেখানে উপযুক্ত ছেলে তার চোখের সামনেই ছিল। হ্যাঁ ঠিক, তুবার জন্য তো কৌশিকই একমাত্র উপযুক্ত পাত্র। আর হবে নাই বা কেন? সেই ছোট থেকে তুবাকে বুকে আগলে বড় করেছে কৌশিক। মেয়েটা সব অন্যায় আবদার বিনা বাক্যে পূরণ করেছে। তুবার জল হলে তো ময়না বেগমের সাথে কৌশিকও রাত জেগেছে। সারাটা রাত ছোট্ট তুবার মাথার কাছে বসে নির্ঘুম কাটিয়ে দিয়েছে। মেয়ের স্কুলে কলেজের কোনো ঝামেলা তাওহিদ সাহেবকে পোহাতে হয়নি কখনো। সবকিছু কৌশিক নিজের হাতে সামলেছে। অবশ্যই এই বাড়ির সব বাচ্চাদের বিষয়ে কৌশিক বেশ যত্নশীল। তবে তুবার ক্ষেত্রে কৌশিকের যত্নের ধরনটা ছিল ভিন্ন। এই ছোট ছোট ব্যাপারগুলো শুরুতে বুঝতে না পারলেও ইদানিং তাওহিদ সাহেব বেশ বুঝতে পারছেন।
এমন একটা ছেলেই তো তিনি জামাই হিসেবে চাইতেন, যে তার মেয়ের যত্ন করবে, ভালোবাসবে, সুখে রাখবে। ভাগ্য যে তার চাওয়া এত সহজে এবং এত নিখুঁতভাবে পূরণ করবে, সেটা ছিল তাওহিদ সাহেবের কল্পনার বাইরে। ভাবতে ভাবতে খুশিতে চোখ দুটো ভরে উঠল ভদ্রলোকের। তিনি আড়ালে চোখ টিপে আগত পানিটুকু মুছে নিলেন। একমাত্র মেয়ে সুখী মানে বাবা মাও সুখী, এখানে দ্বিতীয় কোনো কথা নেই। এদিকে টেবিলে বসা বাকি সবাই কৌশিক তুবাকে দেখছে আর মিটিমিটি হাসছে। তবে সবার মুখে হাসির দেখা মিললেও হাসি নেই জামাল সাহেবের মুখে। ভদ্রলোক কেমন যেন থমথমে চেহারা নিয়ে বসে আছেন। পরিবারের সামনে ছেলের এমন বেহায়াপনা তার কাছে আদিক্ষেতা লাগছে। তিনি রাশভারী কণ্ঠে গলা খাকারি দিয়ে বলেন, এই সপ্তাহে ছোটোখাটো আয়োজন করে ছেলে মেয়ের বিয়ে ঘোষণা করে দিতে চাইছি। তুমি কি সময় পাবে জামাই? প্রশ্নটা তিনি রাতুলের উদ্দেশ্যে শুনেছেন। শ্বশুরের প্রশ্ন শুনে খাওয়া থামিয়ে দিল রাতুল। বিনয়ের সাথে জবাব দিল, এই সপ্তাহ বেশ কয়েকটা অপারেশন আছে বাবা। বিয়ে উপলক্ষে ছুটিও কাটিয়ে ফেলেছি, দেখি ছুটি ম্যানেজ হয় কিনা। হ্যাঁ দেখো বাবা, যদি খুব সমস্যা না হয় তাহলে অন্তত এক বেলার জন্য সময় বের করো। আমি আর দেরি করতে চাইছি না। বলতে বলতে জামাল সাহেব ভাতের লোকমা মুখে পুরে নিলেন। কৌশিক তখন মাছের কাঁটা বেছে তুবার প্লেটের এক সাইডে জড়ো করছিল। সে আপন গতিতে কাজ করতে করতে বলল, অদ্ভুত, বিয়ে আমার, অথচ আমি সময় পাবো কিনা সেটাকেও জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করছে না। আমি কিন্তু বেকার নই, চাকরি আমিও করি। বলতে বলতে নিজের বাবার দিকে তাকালো কৌশিক। ভদ্রলোক নির্বিকার, ছেলের কথা যেন তার কানেই যায়নি। এমন ভঙ্গিতে চুপচাপ খেয়ে যাচ্ছেন। বাবার এমন গা ছাড়া ভাব দেখে হতাশ হলো কৌশিক। বেশ বুঝতে পারছে ভদ্রলোক বিয়েটা মেনে নিলেও ছেলের প্রতি রাগ তার একটুও কমেনি। ছেলের এমন হতাশাগ্রস্ত চেহারা দেখে এগিয়ে এলেন কনকচাপা বেগম। ছেলের মাথায় হাত রেখে জিজ্ঞেস করলেন, কেন আব্বা, ছুটি নেই তোর? নতুন প্রজেক্ট হাতে এসেছে মা, মাত্র মৌয়ের বিয়ের জন্য কিছু ছুটি কাটিয়ে এসেছি। কাজের প্রচুর চাপ, এ সপ্তাহে সময় নেই। দেরি করা তো ঠিক হবে না আব্বা। তুই কি বুঝতে পারছিস না তোর বাবা কেন তাড়াহুড়া করছে? কৌশিক কিছু বলতে গিয়েও থেমে গেল। পরিবারের চিন্তার কারণে সে বেশ বুঝতে পারছে মূলত পাড়া প্রতিবেশীদের মুখ বন্ধ করতে জামাল সাহেবের এত তাড়াহুড়ো। কৌশিক ছোট্ট করে দম নিল। মাথার ওপর এক গাদা কাজের চাপ। এত চাপ সামলে বিয়ের জন্য সময় কিভাবে বের করবে সেটা নিয়েই চিন্তায় পড়ে গেল। কৌশিকের ভাবনার মাঝেই জামাল সাহেব খাবার খেতে খেতে বলে উঠলেন, বাচ্চাদের নিয়ে মার্কেট যাওয়া আজ। ওদের কেনাকাটা যা আছে সব যেন দ্রুত শেষ করে, আর বিয়ের সব কিছু তুবা নিজে পছন্দ করে কিনবে। এই দায়িত্ব পুরাটা তোমার। আমার অফিস আছে বাবা, কাল সন্ধ্যার পর নিয়ে যাব। ছেলের জবাবে বেশ অসন্তুষ্ট হলেন জামাল সাহেব। খানিকটা রাগ নিয়ে খ্যাক খ্যাক করে উঠলেন, এই ছেলে, এই মাথা কি গেছে তোমার? অসভ্য, মাথা ভর্তি এত কুবুদ্ধি থাকলে এমনটাই হবে। পারো তো শুধু শয়তানি করতে আর বাপের মান ইজ্জত ডুবাতে। জামাল সাহেবের কথার বিপরীতে কৌশিক শান্ত চোখে তাকালো শুধু। সেই চাহনি লক্ষ্য করে জামাল সাহেব বললেন, কি এবার তাকাচ্ছ কেন? তো কিভাবে তাকাবো? তোমার এই ওভার রিয়াক্টের কারণ আমি খুঁজে পাচ্ছি না। তা পাবে কিভাবে? গিল্লু তো সব পোকাই খেয়ে ফেলেছে। তো বাজে প্রেগনেন্ট, সেটাকে ভুলে গেছো? এই অবস্থায় ও রাত বিরাতে বাজারে ঘুরবে? তো সমস্যা কোথায়? যেখানে আমি আছি সেখানে তোমার কিসের ভয়? আমার ভয়ের কারণটাই তো তুমি হতচ্ছাড়া ছেলে। কৌশিক কথা বলার ভাষা হারিয়ে ফেললো। মুখের স্বাদ হারিয়ে গেল। খাবারগুলো এখন খুবই তেতো লাগছে। আর এক লোকমাও মুখে তোলার ইচ্ছে হলো না। টপাটপ হাত ধুয়ে এক গ্লাস পানি তুবার সামনে এগিয়ে দিল। এরপর চেয়ারের সাথে ঝুলিয়ে রাখা কোটটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো। তুবার মাথায় আদুরে ভঙ্গিতে হাত রেখে বলল, আসছি, নিজের খেয়াল রাখিস। ব্যাস, এরপর আর দাঁড়ালো না। এখানে বসে বসে বাপের তিরস্কার শোনার মুড নেই তার চেয়ে বরং অফিসে গিয়ে নিজের কাজ করা ভালো। ছেলের যাওয়ার পানে তাকিয়ে চোখ মুখ কুঁচকে ফেললেন জামাল সাহেব। বিড় করে আওড়ালেন, একটা অসভ্য ছেলে এই ছল্ল চতুরে দেখিয়ে আমার মেয়েটা কবজা করেছে। তা না হলে আমার সাদা সাদা মেয়েটা ওর মতো গোবেটের প্রেমে কখনোই পড়তো না। বিড় করে বললেও কথাগুলো কম বেশি সবার কানে গেছে। কিন্তু জামাল সাহেবের সামনে কোনো প্রতিক্রিয়া কেউ দেখাতে পারলো না, যার ফলস্বরূপ সবাই ঠোঁট টিপে মিটমিটে হেসে দিল।
আজকাল তুবার শরীরটা বেজায় খারাপ যাচ্ছে। বমি বমি ভাব, মাথা ঘুরানো দিন দিন বেড়েই চলেছে। সেই সাথে খাবারের প্রতি মারাত্মক অরুচি। হুটহাট বমির ধরুন শরীরটাও বেশ ক্লান্ত লাগে। এই যেমন এই মুহূর্তে শহীদ মিনারের সিঁড়িতে চোখ বন্ধ করে বসে আছে তুবা। পাশেই বসে আছে রিমি। রিমির কাঁধে মাথাটা ঠেকিয়ে তুবা শরীরের ক্লান্তি দূর করার চেষ্টা করছে। ক্লাস ফাঁকি দিয়ে দুই বান্ধবী ফুচকা খেতে বাইরে গিয়েছিল। রাস্তার পাশের স্টল থেকে অতিরিক্ত টক ঝালযুক্ত ফুচকা খেয়ে আচমকা তুবার পেটের ভেতর গুলিয়ে ওঠে। মিনিটের ব্যবধানে রাস্তাতেই হুড় হুড় করে বমি করে ভাসিয়ে দিয়েছে। রিমি কোনো মতে টেনে টুনে শহীদ মিনারের সিঁড়িতে তুবাকে বসিয়ে নীরবকে ফোন করে ডেকেছে। মিনিট পাঁচেকের ব্যবধানে নীরব হাজির হলো সেখানে। হাতে দুটো পানির বোতল। তুবার ক্লান্ত মুখের দিক তাকিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়ল ছেলেটার। একটা বোতল রিমির হাতে ধরিয়ে দিয়ে অন্যটার ছিপি খুলে তুবার মুখের সামনে ধরলো। চোখ বন্ধ রেখেই ঢকঢক করে পানি খেয়ে নিল তুবা। নীরব চিন্তিত স্বরে প্রশ্ন করলো, তুই ঠিক আছিস বোন? বেশি খারাপ লাগছে? ডাক্তারের কাছে নিয়ে যাব কি? তুবা ডানে বামে মাথা নেড়ে না বোঝালো, বিড়বিড় করে বলল। আমার ঘুম পাচ্ছে। নীরব আস্তে আস্তে তুবার গা ঘেঁষে অপর পাশে বসলো। শারীরিক ক্লান্তি থেকে এই অসময়ে ঘুমের আগমন, প্রেগন্যান্সিতে এগুলো খুবই স্বাভাবিক বিষয়। নীরব চিন্তিত ভঙ্গিতে একবার কলেজ গেটের দিকে তাকালো, এরপর পকেট থেকে ফোন বের করে সময় দেখে নিল, যেন বিশেষ কারোর জন্য অপেক্ষা করছে। নীরবের অপেক্ষার অবসান ঘটল কিছুক্ষণ পরেই। মিনিট 10 পর আচমকা সেখানে আগমন ঘটল কৌশিকের। চিন্তিত চেহারায় হন্তদন্ত ভঙ্গিতে দৌড়ে আসছে ছেলেটা। কপালে অসংখ্য চিন্তার ভাঁজ। ছুটতে ছুটতে সোজা এসে থামলো তুবার সামনে। তুবা তখনও চোখ বন্ধ করে রিমির কাঁধে মাথা রেখে বসেছিল। ঠিক এমন সময় আচমকা কৌশিক একটানে তুবাকে বসা থেকে দাঁড় করালো। দুই হাতে তুবার মুখ আগলে ধরে বিচলিত কণ্ঠে বলল, জান, কি হয়েছে তোর? হঠাৎ নাকি অসুস্থ হয়ে পড়েছিস? ঠিক আছিস তুই? আচমকা পরিচিত কণ্ঠ শুনে হক চকিয়ে গেল তুবা। এই অসময়ে চোখের সামনে কৌশিককে দেখে মেয়েটা অবাক হতেও ভুলে গেল। শুধু অবিশ্বাস্য চোখে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। তুবাকে চুপ থাকতে দেখে কৌশিক ঝাঁকিয়ে প্রশ্ন করলো, কিরে, জবাব কেন দিচ্ছিস না? বেশি খারাপ লাগছে? আমি বারণ করেছিলাম কলেজে আসতে। এই দেখ, শরীর খারাপ হলো তো, চল ডাক্তারের কাছে চল। বলেই তুবার হাত ধরে হাঁটা দিল কৌশিক, কিন্তু এক কদম এগিয়ে হাতে টান পড়লো। তুবা একই জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে, অর্থাৎ সে কোথাও যেতে নারাজ। ব্যাপারটা বুঝতে পেরে পেছনে ফিরল কৌশিক। তুবা ক্লান্ত কণ্ঠে বলল, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, বমি হয়েছে শুধু, আমি ঠিক আছি। কৌশিক বিচলিত হলো, দুই হাতে তুবার মুখ আগলে ধরে বলল, ঠিক আছিস মানে? কোথায় ঠিক আছিস? গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না, কণ্ঠ কাঁপছে আর বলছিস ঠিক আছিস? নির্বোধ ভাবিস আমাকে? তুবা জবাব দিল না, একইভাবে চুপচাপ দাঁড়িয়ে রইল। কৌশিক ফের বলে উঠল, ফুচকা কেন খেয়েছিস তুই? এসব বাইরের খাবার কতটা অস্বাস্থ্যকর সেটা কি নতুন করে শেখাতে হবে? এত কেন বাচ্চামি করিস জান? তোর চিন্তায় আমি কাজ করেও শান্তি পাই না, সবসময় আতঙ্কে থাকি। আমার অনুপস্থিতিতে না জানি কি অঘটন ঘটিয়ে ফেলিস, এবং তুই অঘটন ঘটিয়েই চলেছিস। এমন বোয়ালখালি হলে আমি কোন দিকে যাব বলতো জান? আর কবে বুঝবি আমাকে? কবে বুঝবি আমার চিন্তা? কৌশিকের কণ্ঠে স্পষ্ট অভিমান। তুবাকে সে পই পই করে নিষেধ করেছে বাইরের এসব অস্বাস্থ্যকর খাবার না খেতে, এতে ফুড পয়জনিং হতে পারে। মেয়েটা তবুও শোনে না। কৌশিকের অভিমান বুঝতে পেরে নত হলো তুবা। ঝট করে কৌশিকের গলা জড়িয়ে ধরলো, কাদের সাথে মুখ গুজে মিনমিন করে বলল, সরি, আর এমন করব না, প্লিজ রাগ করে থাকবেন না। মনে থাকবে তো? হ্যাঁ, থাকবে। কৌশিক মৃদু হাসলো, তুবাকে আলতো করে দুই হাতে আগলে নিল। দুজনের বুক একে অপরের সাথে লেপ্টে রইল। অত্যাধিক কাছাকাছি আসে কৌশিকের বুকের বেগতিক ধুকপুকানি স্পষ্ট টের পেল তুবা। বুকের ভেতর কি নির্মম ভাবে হাতুড়ি পেটাচ্ছে। তুবার অসুস্থতার খবর শুনে ছেলেটা ঠিক কি পরিমাণ ভয় পেয়েছিল সেটা কৌশিকের বুকের বেগতিক ধুকপুকানি বলে দিচ্ছে। তুবা আর সময় ব্যয় করলো না, কৌশিককে ছেড়ে দিয়ে ওর একটা বাহু ধরে বলল, বাড়ি নিয়ে চলুন না, আমার ভালো লাগছে না। বাড়ি গিয়ে আমি ঘুমাবো, আর আপনি আমার মাথায় হাত বুলিয়ে দিবেন। কাজ আছে জান, অফিস ফিরতে হবে। আমি কিছুই শুনবো না। আমি না ঘুমানো পর্যন্ত আপনার ছুটি নেই। কোনো অজুহাত মানব না আমি। কৌশিক লম্বা এক দীর্ঘশ্বাস ছাড়ল। মেয়েটার আবদার দিন দিন বেড়েই চলেছে।
সেই সাথে বেড়ে চলেছে জেদের পরিমাণ। আজকাল মেয়েটা বড্ড বেশি জেদ করে। এতে অবশ্য কৌশিকের কোনো আপত্তি নেই, আর না আছে কোনো বিরক্তিবোধ। সে তো হাসি মুখে প্রাণ পিয়ার সকল আবদার, সকল জেদ পূরণ করতে রাজি, প্রয়োজনে জানটা দিতেও রাজি। গুটি গুটি পায়ে এগিয়ে গেল সময়। অবশেষে ঘটল সেই কাঙ্ক্ষিত লগ্নের আগমন, কৌশিক তুবার বিয়ে। যদিও পরিবারের অগোচরে দুজন একবার বিয়ে করে নিয়েছে, তবুও নিজেদের মনের সন্তুষ্টির জন্য আরো একবার কাজী ডেকে কবুল পড়াবেন জামাল সাহেব। না হলে ভদ্রলোকের মনের খায়েশ মিটছে না। সেই ইচ্ছার রেশ ধরে তিনি ছোটখাটো পরিসরে বিয়ের আয়োজন করেছেন।